প্রিয় দর্শক, সবাইকে শুভেচ্ছা। ঈদ মোবারক। চট্টগ্রাম 24-এর ঈদের বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সাথে আছি আমি ফখরুল ইসলাম। অর্থনীতি সহ নানা গুরুত্ব বিবেচনায় চট্টগ্রামের অবস্থান অনেক উপরে। বন্দরনগরী এই চট্টগ্রামকে বলা হয় বাণিজ্যিক রাজধানীও। তকমা আছে তিলোত্তমা নগরের। আমরা এই নগরকে আজ দেখব এমন একজনের চোখ দিয়ে, যিনি কেবল এই নগরের একজন নাগরিকই নন, ছিলেন নগর পিতাও, যিনি মেয়র হিসেবে পঞ্চম এবং নির্বাচিত হিসেবে তৃতীয়। বলছি আজম ও নাসিরউদ্দিনের কথা। আমার আজকের মেহমান সাবেক মেয়র আজম ও নাসিরউদ্দিন। জনাব নাসিরউদ্দিন, আপনাকে চট্টগ্রাম 24-এর ঈদের বিশেষ আয়োজনে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার মাধ্যমে চ্যানেল 24-এর সকল দর্শক ভাই বোনদেরকে ধন্যবাদ জানাই। পাশাপাশি চ্যানেল 24-এর যে কর্তৃপক্ষ আজকের যে ইন্টারভিউতে আমাকে যুক্ত করার জন্য এটা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর সবাইকে ঈদ উল আজহার শুভেচ্ছা জানাচ্ছি এবং ঈদ মোবারক। আমরা শুরুতে জানতে চাইব আপনার যে শৈশব, আপনি তো এই নগরেই বেড়ে উঠেছেন, তো শৈশব কেমন ছিল, পড়ালেখা কোথায় করেছেন, একটু যদি স্মৃতিচারণ করেন। আমাদের তখন একটা সামাজিক বন্ধন ছিল। আর্থিক অবস্থা যাই হোক, প্রত্যেকে কিন্তু সামাজিক বন্ধনের মধ্য দিয়ে তারা বেড়ে ওঠার সুযোগ পেয়েছিল। এখন কিন্তু সামাজিক বন্ধনটা অনেকটা আলগা হয়ে গেছে। যেমন আমি এই পাড়াতেই বড় হয়েছি, জন্মতে এখানে বললাম। আমার ধরুন বড় ভাই, যেহেতু আমরা পরিবারটা বড়, 6 ভাই 3 বোন, আমার বড় ভাইয়ের যারা সহপাঠী যারা বা বন্ধু যারা ছিল, তাদেরকেও কিন্তু আমি আমার নিজের বড় ভাইকে যেই দৃষ্টিতে দেখি বা দেখতাম, ওনাদেরকেও কিন্তু একই দৃষ্টিতে দেখি এবং দেখতাম। এবং বড় ভাইকে যেভাবে আমরা সম্মানের চোখে দেখতাম বা সম্মান করতাম, একইভাবে ওনাদেরকে সম্মান করতাম। পড়ালেখার পরে যে অবসর সময়টুকু, সেটা কিন্তু খেলাধুলার পেছনে, ইভেন কি পরিবার, যেহেতু আমার বড় ভাই বোন একসাথে খেলতাম। তারপরে ধরুন চাচাতো, মামাতো, খালাতো, ফুফাতো ভাই বোন যারা ছিল, আসা যাওয়া হতো, তাদেরকে নিয়ে হয়তো আমরা বেড়ে উঠেছি। তারপরে হলো যে ধরুন যখনই স্কুল বন্ধ থাকতো, তখন যে নানার বাড়িতে বেড়ানো যাওয়ার, ওইটা আলাদা একটা আনন্দ। অধীর আগ্রহে অপেক্ষা করতাম কখন নানার বাড়ি যাব, কখন ওই নানার বাড়িতে পৌঁছবো। এটা আলাদা একটা আনন্দ ছিল। এখন কিন্তু যেটা ধরুন আমার তো সন্তান আছে, আমার সন্তানকে সেই ধরনের কোনো কিছু তাদের মধ্যে আমি কিন্তু খুঁজে পাই না। তারা জীবনটা, আমরা যেভাবে জীবনটাকে উপভোগ করেছি, আমার কাছে মনে হয় বর্তমান প্রজন্ম সেভাবে জীবনটাকে উপভোগ করছে না বা করতে পারছেন না। দেখুন এখন সবার মধ্যে আছে, ধরুন মোবাইল নিয়ে সবাই ব্যস্ত, ল্যাপটপ নিয়ে ব্যস্ত, কম্পিউটার নিয়ে ব্যস্ত, ওখানেই খেলেন, ওখানেই গেমও খেলেন, ওখানে মাঠে গিয়ে কিন্তু খেলাধুলা করার প্রতি খুব একটা আগ্রহ আছে। এখনও অনেক ছেলেমেয়ে খেলছে না মাঠে গিয়ে, কিন্তু তাদের সংখ্যা কিন্তু অত্যন্ত নগণ্য। পার্সেন্টেজ পড়লে তারা দেখা যাবে যে 1% বা 2% হবে। এখন তো নগরে মাঠের একটা বড় সংকট চলছে। আপনাদের সময়ে খেলাধুলার সুযোগ কতটা ছিল? ফুটবলের প্রতি কিন্তু সবাই এক ধরনের আকর্ষণ ছিল বা আকৃষ্ট ছিল। সবাই কিন্তু খেলাধুলা করতো, মাঠে গিয়ে দৌড়াদৌড়ি করতো, মাঠে গল্প গুজব করতো, মাঠে খেলাধুলা করতো। এটা ইভেন কি ধরুন এই যে ডাঙ্গুলি খেলা এখন অনেকে জানবেও না, বুঝছো না, হাডুডু খেলা, তারপর চাকা দিয়ে খেলা, মার্বেল খেলা, এগুলো আমরা করছি। বর্তমান প্রজন্ম মার্বেল খেলাটি কি শহরে যারা থাকে তারা জানবে বলে আমার মনে হয় না। আপনি রাজনীতির সাথে কিভাবে জড়িয়েছেন? আমি যখন চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুলে 7ম শ্রেণীতে যখন আমি অধ্যয়ন করি, তখন 1969 সন দেশখ্রিস্টি আন্দোলন শুরু হয়েছিল। এবং তদানীন্তন যারা সহজ ছাত্রলীগ, তখন তার নগর ছাত্রলীগ ছিল না, সহজ ছাত্রলীগের যে সমস্ত নেতৃবৃন্দ ছিলেন, তারা এই দেশখ্রিস্টি আন্দোলনকে জোরদার করার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ওনার যেতেন। তারই একটি পর্যায়ে ধরুন একটা দল, কিছু নেতৃবৃন্দ, কিছু সংখ্যক ছাত্রদেরকে জড়ো করে চট্টগ্রাম সরকারি মুসলিম হাই স্কুলে গিয়েছিলেন। এবং তখন আমার যতটুকু মনে পড়ে, শিক্ষকের অনুমতি নিয়ে ওনারা আমাদের ক্লাসে প্রবেশ করেছিলেন এবং দেশখ্রিস্টি আন্দোলনটার সম্পর্কে
কিছু বক্তব্য, অল্প সময়ের মধ্যে কিছু বক্তব্য উপস্থাপন করে, এবং তখন তারা বক্তব্য শেষে আহ্বান জানিয়েছিলেন, আপনারা যদি এই আন্দোলনে যুক্ত হতে চান বা আমরা আহ্বান জানাবো, এটা দেশের সাথে আপনাদের এই আন্দোলনে যুক্ত হওয়া উচিত, আপনারা আমাদের সাথে আসতে পারেন। এই আহ্বান শুনে আমারও তখন দাগ কেটেছিল। তখন এটা যে একেবারে পুরোপুরিভাবে আমি বলবো না যে আমি একেবারে বুঝে শুনে গিয়েছি, এটা দাবি করার কোনো কারণ নেই, কিন্তু যে যতটুকু কথা শুনেছি এটা আমার কাছে যুক্তি মনে হয়েছে, ডাক কেটেছে। এবং ওনাদের আহ্বানে সাড়া দিয়ে আমরা কয়েকজন ক্লাস থেকে সেদিন ওই মিছিলের সাথে যুক্ত হয়েছিলাম। তার মধ্যে আমিও একজন ছিলাম। তো এই যে মিছিলে গিয়েছিলাম, বুঝছেন না, সেই থেকে কিন্তু আমার ধরুন রাজনীতির সাথে রাজনীতির হাতে করি বলা যায়। কখনো কি স্বপ্ন দেখেছিলেন যে চট্টগ্রামের নগর পিতা হবেন? আর হওয়ার পরে আপনার সন্তুষ্টির জায়গা কোনটা, যে আসলে কি করতে পেরেছেন নগরের জন্য? এটা ওই উত্তরাধিকার সূত্রে চলে আসছে। আর আমরা যে মানুষের জন্য করা, এটা হলো যে জন্মগত শিক্ষা আমাদের, অপরের জন্য করা, সমাজের জন্য করা, প্রতিবেশীর জন্য করা, আত্মীয় স্বজনকে দেখভাল করা, ওই জন্মগতভাবে সেই ট্র্যাডিশনের আমি পেয়েছি। এবং যার কারণে রাজনীতি মানে কি, জনগণের কল্যাণ সাধন করার নাম রাজনীতি। বঙ্গবন্ধুর রাজনীতি হলো যে মানুষের জন্য করা, সাধারণ মানুষের জন্য করা, যারা সুবিধা বঞ্চিত মানুষের জন্য আরও বেশি করে করা, তাদের প্রতি আন্তরিকতা, ভালোবাসা, দরদ, সমন্বিতা এটা প্রদর্শন করা, এটাই তো বঙ্গবন্ধুর রাজনীতি, মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দর্শন বা রাজনীতি। অমূলক বা অস্বাভাবিক নয়। আর আমার যে বললাম যে সবসময় চিন্তা ভাবনা ছিল বড় পরিসরে আমি করব আমার কর্মকাণ্ডগুলো করা, এবং মেয়র এটা হলো যে আরও বৃহত্তর পরিসরে। এতদিন করতাম ব্যক্তিগত পর্যায়ে, আমি প্রতিষ্ঠানকে সক্ষম করার জন্য চেষ্টা করেছিলাম। এবং সেইখানে যারা দরিদ্র, হতদরিদ্র, ওনাদেরকে কিন্তু বাইরে রাখা হয়েছে, যাদেরকে কর দেওয়ার মতো সক্ষমতা আছে। এবং এখানে আইন অনুযায়ী আপিল করার সুযোগ আছে, একবার না দুবার আপিল করতে পারেন আপনি। আপিল বোর্ড হবে, আপিল বোর্ডে আপিল করতে পারেন। এটা যদি আপনি সন্তুষ্ট না হন, তাহলে আপনি বিভাগীয় কমিশনের কাছে গিয়ে আপনি আপিল করতে পারেন, আপিল করার সুযোগ আছে। তারপরে এটাকে নিয়ে অনেক অপরাজনীতি করা হয় নাই, অনেক ধরনের অপরাজনীতি করা হচ্ছে, বুঝছেন না। তো এইগুলো কিন্তু একটা বড় চ্যালেঞ্জ। এখানে দায়িত্ব পালন করার ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ হলো যে এখানে আমরা আরও আলোচনা করব, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরে এসে আরও কথা হবে। আমরা বিরতির পর আবারও আপনাকে স্বাগত জানাচ্ছি। এবার একটু জানতে চাইব যে আসলে এই যে আপনার পূর্বসূরি বা উত্তরসূরি যারা ছিলেন বা আছেন, তাদের কোন কাজগুলো বা পদক্ষেপগুলো আপনার ভালো লাগছে বা লেগেছে, যেটাও আপনি করতে চান বা সুযোগ পেলে করতে পারতেন? তিনটা দায়িত্ব এখানে যিনি মেয়র হিসাবে দায়িত্ব পালন করছেন বা করবেন, তো আমি মনে করি এটা ওনাদেরকে, যারা আমরা নগরে বসবাস করি, যারা আমরা এই নগরটাকে অন্তরে ধারণ করি, এই নাগরিক সেবা উত্তরোত্তর বৃদ্ধি পাক, আমাদের শহরটাও একটা আধুনিক শহর হিসাবে পরিচয় লাভ করুক, এবং উন্নত শহর হিসাবে পরিচিত হোক, একটা বাসযোগ্য নিরাপদ শহর হিসাবে এটা গড়ে উঠুক, এটা যারা প্রত্যাশা করি। আমাদের চিন্তার মধ্যে যতই ভিন্নতা থাকুক না কেন, দৃষ্টিভঙ্গিগত পার্থক্য থাকুক না কেন, আমি মনে করি সবাই যার যার অবস্থান থেকে সহযোগিতার হাত প্রসারিত করাটা উচিত। আপনি যদি আবার মেয়র হন বা মেয়র হওয়ার সুযোগ পান, তাহলে কোন কাজটা করতে চান? নগরবাসীর নাগরিক সেবা উত্তরোত্তর এটা বৃদ্ধি করাটার দিকে প্রাধান্য দিব, এটা হলো যে বিষয়। আর হলো যে এখানে আমি প্রত্যাশা বলবো এই যে দেশের প্রচলিত আইন অনুযায়ী সিটি কর্পোরেশনের উপর কর আরোপ করা এবং কর আদায় করার এই দায়িত্বটুকু আছে। আমি বলবো যে যাদের সামর্থ্য আছে, এটাকে ভুলভাবে ব্যাখ্যা না করে, যাদের কর দেওয়ার মতো সামর্থ্য আছে, তারা যাতে কর দেওয়ার মতো মানসিকতা পোষণ করেন। এখানে আমি প্রত্যেকটা ঘরে ঘরে বিন দিয়েছিলাম, যাতে যারা আমাদের সাংসারিক যে বর্জ্যগুলো, সেগুলো যাতে বিনের সংরক্ষণ, সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী গিয়ে বাসাবাড়ি থেকে নির্ধারিত একটা সময় সংগ্রহ করে সেগুলো নির্ধারিত স্থানে নিয়ে যাবেন, এই ধরনের একটা সিস্টেম আমি দাঁড় করিয়েছিলাম। এবং দিনে নয় রাত্রে করবে, যার কারণে মানুষের যে বিড়ম্বনা বা মানুষের যে ভোগান্তি বা যে দুর্গন্ধ,
সেগুলো থেকে পরিবেশ যেভাবে এগুলো থেকে অনেকটা পরিত্রাণ পেয়েছিল এটা মনে করি। আমি এটাকে আবার জোর দিব। চট্টগ্রাম নগরে খেলার পরিবেশ বৃদ্ধি এবং খেলোয়াড় তৈরিতে কী ধরনের পদক্ষেপ নিতে চান? জেলা ক্রীড়া সংস্থার সবেদন নীলমণি একটি মাঠ আছে, ওই মাঠে আমরা ফুটবলও করি, ওই মাঠে ক্রিকেটও করি, ওই মাঠে হকিও করি, আরও অনেকগুলো ডিসিপ্লিন করি। আবার সরকারি অনেকগুলো কর্মসূচিও সেখানে বাস্তবায়ন করতে হয়। সবগুলো মিলে ওই মাঠের যেইভাবে মান ধরে রাখা প্রয়োজন বা যে মানের মাঠে আমাদের এই লিগগুলো আয়োজন করা প্রয়োজন, সেই মান অনুযায়ী কিন্তু আমরা লিগ করতে পারছি না। আমরা অনেক সময় অনেকের সমালোচনা করে খেলোয়াড় উঠছে না। খেলোয়াড় উঠতে হলে তো খেলোয়াড়কে তো পরিবেশ দিতে হবে, এবং আমি যে মাঠে খেলবো, যে মাঠে আমি প্রতিযোগিতা আয়োজন করছি, সেটা অবশ্যই মানসম্পন্ন মাঠ হতে। যেন তেনভাবে আমি লিগ করলাম, যেন তেনভাবে টুর্নামেন্ট করলে এটা কখনো হবে না। আমরা ধরেন আমাদের এখন 4টা স্তরে লিগ করি, প্রিমিয়ার ডিভিশন, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন। আবার একইভাবে ফুটবলও 4টা স্তর, ক্রিকেটও 4টা, ফুটবলে অন্যান্য ডিসিপ্লিনে কোনোটা 3টা স্তর, কোনোটা 2টো স্তর করে থাকি। এবং আমি মরিয়া হয়ে গত 5-6 বছর যাবৎ চেষ্টা করছি আমরা অন্তত 2টো মাঠ, স্টেডিয়াম না, স্টেডিয়ামে আমাদের কোনো দরকার নাই, আমাদের মাঠের দরকার। আমি জেলা প্রশাসক মহোদয়, যিনি উনিও পদাধিকার বড় সভাপতি, আগের জনকে বলেছি, তার আগের জনকে বলেছিলাম, তার আগের জনকে বলেছিলাম, তার আগের জনকে বলেছিলাম। এখন খাস জায়গায় যেখানে আমাদের একটা অন্তত ব্যবহারের জন্য, মালিকানারও দরকার নাই, আমরা ব্যবহার করব। এবং আমি আবার এই নগরেও যে সমস্ত সেবা সংস্থাগুলো আছে, যাদের মাঠ আছে, আমি দয়া করে যদি আপনারা মাঠটা আমাদেরকে, মাঠের পরিচর্যা আমরা করব, মাঠটা ব্যবহার করার জন্য যদি আমাদের সুযোগ দেওয়া হয়, তাহলে আমরা ক্রীড়াক্ষেত্রে আরও বেশি বেশি অবদান রাখতে পারবো। সংসার, রাজনীতি, ব্যবসা, ক্রীড়া সব কিছু মিলে একসাথে আসলে কিভাবে? আমার প্রত্যাশাটা হলো যে যত বেশি করে আমি মানুষকে সহায়তা করতে পারবো, সমাজের জন্য কাজ করতে পারবো, দেশের জন্য কাজ করতে পারবো, দলের জন্য কাজ করতে পারবো। আমি ধরুন আর্লি ইন দ্য মর্নিং উঠি, অনেক রাত অবধি কিন্তু আমি দায়িত্ব পালন করি, আমি ব্যাপকভাবে সামাজিক কাজ, যার কারণে আমার কর্মঘণ্টাটা কিন্তু অনেক বেশি, অনেক বেশি। আমি একসাথে সব কাজ করতে পারি ইনশাল্লাহ। এটা বলতে পারি আমি রাজনীতি করি, ধরুন দলের দায়িত্ব আছে সাধারণ সম্পাদক, আমি এটা অন্তত জোর গলায় দাবি করে বলতে পারবো, দলের জন্য যেভাবে দায়িত্ব পালন করে আমি করি, এটা কেউ প্রশ্ন উত্থাপন করতে পারবে না, চরম সমালোচনা বলতে পারবে না যে আজম নাসিরউদ্দিন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করে উনি দলের প্রতি সুবিচার করেন না বা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেননি। আমি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছি, জেলা ক্রীড়া সংস্থার আমূল পরিবর্তন করেছে, আমূল পরিবর্তন করেছে। জেলা ক্রীড়া সংস্থার আপনার অবকাঠামোভাবে বলেন, আর্থিক বিষয়টা বলেন, ইভেন কি পরিবেশটা বলেন, আপনার একসময় নেভেল এভিনিউর পাশে দিয়ে অনেকে চলাচল করতো, ভয় পেত সন্ধ্যার পরে, অনেক ধরনের ঘটনা ওখানে ঘটছে, এখন কিন্তু বুক ফুলিয়ে নির্বিঘ্নে চলাফেরা করতে পারে। এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ জানাচ্ছি, আর কৃতজ্ঞতা প্রকাশ করব চ্যানেল 24-এর প্রতি, এবং চ্যানেল 24-এর মাধ্যমে যারা যে সমস্ত দর্শক ভাইরা দেশে বিদেশে এই চ্যানেল দেখেন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ চট্টগ্রাম 24-এর ঈদের বিশেষ আয়োজনে আলাপ করছিলাম চট্টগ্রামের সাবেক মেয়র আজম নাসিরউদ্দিনের সাথে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। সবাই ভালো থাকবেন।